শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাগা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব সুন্দর কাটুক এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি সুস্মিতা। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, কথাটা যতটা না বেশি সুন্দর তার চেয়েও বেশি সুন্দর এই মহান মহান কাজগুলো যারা আসলে করছেন। আমরা আজকে এমন একজন অতিথি পেয়েছি, কিন্তু তার আগে একটু সুস্মিতার কাছে যাই। শুভ সকাল সুস্মিতা। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি। তোমাকে একটি কথা বলি। একটি কথা আছে যে একটা প্রাণীকে মাসি বলা হয়, কিন্তু বিশেষ একটা প্রাণীর মাসি বলা হয়। কার বলো তো? একদম বুঝে গেছি, বাঘের মাসি। বিড়ালকে বলা হয়, বিড়ালকে বলা। বাঘটাই ছিল আসলে আমার মূল আনার জায়গা, এবং তোমার শাড়ির কালারের সাথে বাঘের গায়ের কালারের কিন্তু একটা দারুণ সাদৃশ্য আছে। হ্যাঁ, এবং কেন সেই সাদৃশ্য সেটা চলো দর্শকদের জানিয়ে ফেলি। একদমই তাই, এবং কে আছে সেটাও জানাই। প্রিয় দর্শক, আজকে বাঘ দিবস এবং আজকে আমাদের অতিথি শিক্ষক এবং বন্যপ্রাণী গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আমরা খুবই ভালো আছি। আপনাকে আজকে সকালে পেয়েছি, আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, আজকে তো বিশ্ব বাঘ দিবস, আজকে আমরা উদযাপন করব, আজকে অনেক কিছু আলোচনা করব। জি স্যার, সেই আলোচনা শুরুটা আমরা করব আপনার কাজের প্রসঙ্গে, এবং একদম গল্পটা শুরু করতে চাই আপনার শৈশবের কথা থেকে। শৈশব কেমন ছিল? শৈশব খুব সাদামাটা, মফস্বলে গ্রামে কিছু সময় গ্রামে কাটিয়েছি। আমার জন্ম ঝিনাইদহের হরিণকুণ্ডুতে, কিন্তু আমি কিছু সময় বাবার বাড়ি আমার নোয়াখালীতে, সোনাইমুড়ির কাছে। তো গ্রামে ছিলাম অনেকটা সময়, মায়ের সাথে থাকতাম, স্কুলে যেতাম, এবং স্কুলে না গেলে আবার দাদা সে সবাইকে মিলে কোলে নিয়ে তারপর স্কুলে দিয়ে আসতেন, কারণ শিক্ষক সাথে সাথে পৌঁছে দিতেন বাসায় খবরটা যে স্কুলে যাইনি। সব কিছুই ওইভাবেই কেটেছে। তবে একটু সুযোগ পেলেই আমি নানা বাড়ি যেতাম, মানে মা গরুর গাড়িতে, নৌকায়, পালকিতে, যেভাবেই হোক নানা বাড়ি যেতেন, কারণ রাস্তা খুব ভালো ছিল না। বেশিরভাগ সময় নৌকায় যেতাম। আমাদের নোয়াখালীর ওই অঞ্চলটা নিচু, তো পানিতে ভরা থাকতো। শৈশবে আসলে নানা বাড়ির ব্যাপারে কিন্তু ভীষণ একটা সুন্দর স্মৃতি সবসময় মানুষ বয়ে চলে, জীবনের একদম শেষ সময় পর্যন্তই বয়ে চলে আমি বলবো। কারণ আপনাকে যতদূর আমরা জেনেছি, আপনারও শৈশবটা নানা বাড়িতে দারুণ কেটেছে। নানা বাড়ির প্রকৃতি, পরিবেশ সবকিছু মিলেই একটু গল্পটা একটু বিস্তারিত শুনি, যে নানা বাড়ির প্রকৃতি পরিবেশের কোন দিকগুলো আসলে আপনার মূল আকর্ষণের বিষয় ছিল? আসলে আমার নানারা 4 ভাই, তো 3 ভাই একই জায়গায় থাকতেন, একটা বড় উঠান, চারপাশে বাড়ি, এবং অন্যান্য চাচাতো ভাইরা ওনাদের থাকতেন। একজন নানা একটু দূরে থাকতেন। তো ওই নানার বাড়ি, ওই সেজ নানার বাড়িতে যাওয়া আসার পথে অনেক ঝোপঝাড় ছিল। তো আমি একাই যেতাম, একাই আসতাম। ওই কিছুটা সময় আমি ঝোপঝাড়ে বসতাম, দাঁড়াতাম, ওই ঝোপঝাড়ের সাথে কথা বলতাম। আমার কাছে মনে হতো যে ওরা আমার কথা শুনছে, বুঝছে, এবং ওরা আমার ছাত্র। আমি ওদের পড়াচ্ছি। ছোটবেলায় শৈশবে আমার কাছে মনে হতো যে শিক্ষকই পৃথিবীর সেরা মানুষ। এই জিনিসটা কিভাবে সত্যি হওয়া যায় কিনা, কিন্তু আমি স্বপ্ন দেখিনি, কারণ আমি ভালো ছাত্র ছিলাম না। তো আমার মনে হতো না যে আমি শিক্ষক হতে পারবো, কিন্তু আমার মনে হতো যে শিক্ষকই পৃথিবীর সেরা মানুষ, শিক্ষকই সেরাটা দিতে পারেন। তো ওইভাবে করতে করতে এই যে একেবারে ওই পরিবেশের সাথে, ওই প্রকৃতির সাথে এক ধরনের আকর্ষণ, এটি অনুভব করেছি। এবং প্রায়ই আমি ওই মানে সেজ নানার বাসায় যাওয়াটা আমার একটা আগ্রহের জায়গা ছিল। আর নানা বাড়ি তো অবশ্যই। আমাকে প্রায়ই বলা হয় যে আমার ভেতরে নাকি এখনো গ্রাম্যতা রয়েছে। তো আমি এই গত পরশুদিন একটা নারকেল মতো ভেঙেছি। এখন এই নারকেলটা ভাঙার কাজটা, ওর ভেতর থেকে নারকেলগুলো আবার বের করা, সমস্ত কাজগুলো করে গত রাতে আমি আমার স্ত্রীকে বলেছি, দেখো এই গ্রাম্যতাটা যদি আমার ভেতরে না থাকতো তাহলে তো আমি এই কাজটা করতে পারতাম না। তো এমন কোনো কাজ নেই যেটি আমরা করিনি শৈশবে। খেলাধুলা, সাঁতার কাটা, পাখিদের পেছনে ঘোরা, দৌড়ানো, সব কিছুই করেছি। শৈশব কিন্তু ওইভাবেই গেছে। আবার যখন শহরে এসেছি, মফস্বল শহরে, তখন শৈশবে একেবারে যখন ছোট, আমার এখনো মনে আছে যে আব্বা যেদিন স্কুলে নিয়ে গেলেন, আমাদের স্কুলটা মানে হাই স্কুল এবং মাদ্রাসা পাশাপাশি। তো আব্বা আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি মাদ্রাসায় ভর্তি হবা না হাই স্কুলে ভর্তি হবা। ক্লাস 3-তে আমি তখন বুঝিও না কিছু। তো আমার কাছে মনে হলো যে আমি হাই স্কুলে ভর্তি হব বলেছি। তো তখন ভর্তি হয়ে গেলাম। এখন তখনও এতটাই শৈশব আমাদের যে
তখন কিন্তু ওই সময়ে আমরা এই অমর একুশের ব্যাপারটা আমাদের ভেতরে বাবা ইয়ে করে দিলেন, একেবারে বুঝিয়ে দিলেন। এরপরের গল্পগুলো আবারও শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো দর্শকদের জানিয়ে আসতে চাই। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নিবেদিত গবেষক ও কর্মী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে। 4 দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের বন ও বন্যপ্রাণী সংরক্ষণে যুক্ত। বাংলাদেশে হাতি ও বাঘ নিয়ে গবেষণার সূত্রপাত তিনিই করেছিলেন। এই কাজে অন্যদেরও উৎসাহিত করেছেন, সৃষ্টি করেছেন ভবিষ্যৎ প্রজন্মের সংরক্ষণবিদ, যাদের অনেকেই আজ দেশে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের নেতৃত্ব দিচ্ছেন। এগুলো করতে পেরেছেন তার অতি যত্নে গড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও জাতীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান ওয়াইল্ড টিমের মাধ্যমে। 70-এর দশকের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে পড়ার সময় বিজ্ঞান জাদুঘরে তরুণদের জন্য বিজ্ঞান ক্লাব সংগঠিত করার কাজে মন দেন। সেই কাজে ক্লাসের ফাঁকে ফাঁকে বিজ্ঞান জাদুঘরের জীববিজ্ঞান গ্যালারি উন্নয়নেও কাজ শুরু করেন তিনি। ফিরে যাচ্ছি আবারও তার কাছে। স্যার, শৈশবের গল্পে ছিলাম, আবারও সেখান থেকে ফিরতে চাই। 21 ফেব্রুয়ারি এলে ভোরবেলা আব্বা এই যে প্রভাত ফেরি হতো, আব্বা না উঠিয়ে দিতেন, যাও যাও খালি পায়ে যাও। তো আমাদের বাসাটা কলেজের কাছেই ছিল, শহীদ মিনারটাও ওখানে ছিল। তো ওই খালি পায়ে যে যেতাম, এবং এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটার সাথে একটা মানে একটা যে বন্ধন তৈরি হলো, এবং মাটির সাথে ভাষার সাথে, তো এই সব কিছু মিলিয়েই কিন্তু। এবং বাবা সেই সন্ধ্যার সময় আমাদের টাউন হলে গান বাজনা হতো, ওখানে নিয়ে যেতেন। আমাদের বাসার কাছে একটা পাবলিক লাইব্রেরি ছিল, সেই পাবলিক এখন তো পাবলিক লাইব্রেরির সেই মানে আলোচনাটা কিন্তু উঠে গেছে, মানে আমাদের একেবারে মহল্লায় মহল্লায় যে ছোট ছোট পাবলিক লাইব্রেরি ছিল, এটা কিন্তু উঠেই গেছে একরকম। ওখানে যে বসতাম, অসংখ্য বই, একটা পত্রিকা যেত। আমি আনোয়ার হোসেন মঞ্জু সাহেব যখন মন্ত্রী ছিলেন, তখন ওনারা এক অনুষ্ঠানে বলেছিলাম যে ইত্তেফাক দেখে আমরা কিন্তু বাংলা বানান শিখেছি। সারাদিন অপেক্ষা করতাম, আব্বা সন্ধ্যার সময় যখন ঝিনাইদহতে ইত্তেফাক যেত, বাসায় আসলে হুমড়ি খেয়ে পড়তাম তখন পত্রিকার উপরে। এবং ওই ইত্তেফাক দেখে দেখে তখন কিন্তু ওই সাধু ভাষায় লেখা হতো ইত্তেফাক, স্বাধীনতার অনেক পরেও কিন্তু, চলিতে গেল তো তারা খুব সম্প্রতি। ওই ইত্তেফাক দেখে কিন্তু আমরা বাংলা বানান শিখেছি। আব্বা, আমরা নোয়াখালীতে যখন যেতাম, গোয়ালন্দে পৌঁছলেই উনি বলতেন গোয়ালন্দ বানানটা দেখে নাও, বাংলা একরকম, ইংরেজিতে আরেক রকম। তো এই যে বাংলা ইংরেজি শেখা, এটাও কিন্তু ওই শৈশবে ওভাবেই হয়েছে। সাইনবোর্ড দিয়ে দেখে কিন্তু আমরা বাংলা বানান, ইংরেজি বানান এগুলো শিখতাম। তখন কিন্তু ভুল বানানে কেউ কিছু লিখতেন না। এখন যেটা হয়েছে যে আমি একদিন আমার বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষের ছেলে মেয়েদেরকে বললাম যে তোমরা বাংলা কেন এত ভুল করো? বলে স্যার বাংলা খুব কঠিন। তখন বললাম যে ইংরেজি কেন ভুল করো? বলো স্যার ইংরেজি তো বিদেশি শব্দ, বিদেশি ভাষা, তো দুটোই ওদের ভুল করার অধিকার জন্মে গেছে। কিন্তু আমরা ছোটবেলায় শৈশবে কিন্তু বাবা কিন্তু ভুল করা যাবে না এটি মানে হতে হবে। এবং আমার আব্বার চিঠি এখনো আমার কাছে আছে লেখা, মানে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনকার চিঠি এখনো আছে আমার কাছে। মানে ভুলটা দেখিনি, এবং কি চমৎকার হাতের লেখা, সব কিছু মিলিয়ে হাতের লেখা, বানান ভুল না হওয়া, এই সবগুলো শিক্ষা কিন্তু শৈশবেই আমরা পেয়েছি। এবং সে সাথে বাবা যখন মফস্বলে যেতেন, মফস্বল থেকে এসে মানে উনি যখন ট্যুরে যেতেন, এসে কত আলোচনা করতেন যে ওখানে কি করেছেন। তারপরে ওই যে একটা সম্পর্ক, আমি যখন এসএসসি পরীক্ষা দিব, আমার বাবা 2জন শিক্ষার্থীকে নিয়ে এলেন, কারণ ওর গ্রামে বা আশেপাশে মানে সেন্টার পড়েনি, সেন্টার পড়েছে ঝিনাইদহ শহরে। আমারই থাকবার জায়গা নেই বাসায়, আমি আব্বার সাথে ঘুমাই। এখন ওই 2জনও আমার সাথে এসএসসি পরীক্ষা দেবেন, এবং মনে হলো যে আমরা 3 ভাই এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। সেটাই ছিল আমাদের পরিবার, সেটাই ছিল আমাদের সমাজ। আমরা শৈশবে কিন্তু ওভাবেই বড় হয়েছি। আমরা আমাদের শৈশবে আমরা দেখেছি বন্ধুত্ব কি জিনিস, কিভাবে করতে হয়, প্রতিবেশীর সাথে কিভাবে চলাফেরা করতে হয়। আমাদের প্রত্যেকটা প্রতিবেশীর মানে আমাদের বন্ধুদের মাকে আমরা খালাম্মা ডাকতাম, খালু আব্বা ডাকতাম। এবং বিশ্বাস করুন আপনারা, আমার বড় ভাইয়ের যখন বিবাহের বয়স হলো, আমার একবারও মনে হয়নি যে এই খালাম্মার মেয়ের সাথে বিয়েটা হওয়া উচিত, কারণ ওর আপন বোনের মতো মনে হয়েছে ওদেরকে আমার। এবং আমরাও কখনো ওদের সাথে যে এক ধরনের প্রণয় বা এটা, এখনো ওদের সাথে কিন্তু একেবারে ভাই বোনের সম্পর্ক দেখা হলেই। তো এই 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 যে শৈশব আমাদের কেটেছে,
এই যে একান্নবর্তী পরিবার যে শুধু আমরা মানে একটা জায়গায় সবাই বসবাস করছি তা না, প্রতিবেশীকে নিয়েও বসবাস করেছি। তো সেই জায়গাটা কিন্তু এখনো তাড়িয়ে বেড়ায়, এবং সেই জন্যে আমার বাসায় কোনো অতিথি আসলে আপনারা বিশ্বাস করুন, পৃথিবীতে আমার চাইতে কেউ এত বেশি খুশি হয় না। কারণ অতিথি তো ঘরের লক্ষ্মী, বিধাতা আল্লাহ তো আপনার কাছে অতিথি পাঠানো মানে হচ্ছে আপনি ভাগ্যবান মানুষ। এবং এই অতিথি যখন আমি আপ্যায়ন করতে পারি না, আমার এর চাইতে বড় ব্যর্থতা, অপমান, দুঃখ, বেদনা আর পৃথিবীর কিছু নেই। স্যার, অগাধ মুগ্ধতা নিয়ে আপনার গল্পগুলো আমরা শুনছি। বাবা সম্পর্কে তো বলছিলেন যে আমরা বুঝতেই পারছি যে বাবা নিয়মতান্ত্রিক মানুষ ছিলেন, এবং একই সাথে আপনাদেরকে পারিবারিক যে শিক্ষাটা দান সেটা বাবার পাশাপাশি মাও বেশ খানিকটা ভূমিকা রেখেছেন। একটু মার গল্প শুনি। আমার মা ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, এবং তারপরে বাবা এসএসসি পাশ করার পরে বাবা বিয়ে করেছেন। এবং কিন্তু মা একটু বেশি শাসনে রাখতে চাইতেন। মা একটা কথা, মায়ের সাথে চালাকি করে কখনো পারতাম না। মা একটা মজার কথা বলতেন, তোর পেট থেকে আমি পড়েছি না, আমার পেট থেকে তুই পড়েছিস। মানে যখনই একটু বুদ্ধিমান হতে চাইতাম। মাদের খুব কমন একটি কথা, তাই না সুস্মিতা? সেই সময় যেমন বলতো, এখনকার মারাও কিন্তু একই কথাই বলে। আচ্ছা, এটা জানতাম না, কিন্তু মা এটি আমাকে বলতেন। আমি এটা আবার আমার ছাত্রছাত্রীদেরকে ইয়ে করতাম যে আমার চাইতে বেশি বুদ্ধিমান, তো মায়ের রেফারেন্সটা দিতাম। মা অনেক বেশি শাসন করতে চাইতেন। দুপুরবেলা ঘুমিয়েছে কিনা এটা তো বাধ্যতামূলক স্কুল থেকে এসে। তো বন্ধুরা আবার ওই যে বিভিন্ন শব্দ করতো, হুইসেল দিত, এটা সেটা। তো মা ঘুমিয়েছেন কিনা সেটাও আমরা একটু দেখতাম, দেখে আসতে পালিয়ে যেতাম। তারপরে যথারীতি এটা হতো। কিন্তু বিকালবেলাটা আবার বাবা আমি ক্রিকেট খেলেছি কিনা, ফুটবল খেলেছি কিনা, আবার ভোরবেলা আমাদের একজন এসডিও ছিলেন ফয়জুল্লাহ সাহেব। আমি বিশ্বাস করুন, আমি জীবনে ভুলবো না, আমার শৈশবের এই স্মৃতি আমি ভুলবো না, যে একজন সাব ডিভিশনাল অফিসার, তিনি সিএসপি অফিসার ছিলেন, উনি যেদিন ঝিনাইদহ থেকে চলে এলেন বদলি হয়ে, আমরা প্রত্যেকে কেঁদেছি। ঝিনাইদের প্রত্যেকটা মানুষ কেঁদেছে, প্রত্যেকটা শিশু, কিশোর, যুবক কেঁদেছে। কারণ উনি প্রত্যেককে নিয়ে উদযাপন করতেন। আমরা সকালবেলা যদি স্টেডিয়ামে খেলতে যেতাম, সুইট হোটেলে বলা ছিল 4 আনা আমরা নাস্তা করতে পারবো। এবং স্কুল, কলেজ সর্বত্র ওনার বিচরণ ছিল। আমি ফয়জুল্লাহ সাহেব, আমি শুনেছি উনি এখনো বেঁচে আছেন, উনি এই অনুষ্ঠান দেখবেন কিনা জানি না, কিন্তু আমার ওনাকে আমার জীবিত অবস্থায় একবার দেখতে চাই, ওনাকে আমি সালাম করতে চাই। আমি আমার ছাত্ররা যখন বিভিন্ন জেলা উপজেলায় চলে যায়, সচিব হয়, সবাইকে বলি দেখো ফয়জুল্লাহ সাহেব হও। স্যার, খুব চমৎকার গল্প শুনছিলাম আপনার শৈশবের, এবং এবারে একটু আপনার শৈশবের পরের গল্পগুলোতে যেতে চাই। কলেজ জীবন কেমন ছিল এবং কোথায় কেটেছে? কলেজে তো আমরা 70 সালে এসএসসি পাশ করলাম, পাশ করে আমরা কলেজে ভর্তি হলাম। তো ভর্তি হয়ে প্রথম যেদিন ক্লাস শুরু হলো তখন আমার চিকেন পক্স হয়েছে। তো আমি আর প্রথম ক্লাসটা করতে পারলাম না। তো বন্ধুরা ক্লাস শেষে সবাই আসলো, এসে ক্লাসে 5 জন মেয়ে, আমরা সবাই ছেলে, সব 5 জন মেয়ে। তো গল্প তো ওটাই। তাহলে তোরা কি করলি? বলে 5 জন তো ভাগাভাগি হয়ে গেছে। তো আমার চিকেন পক্স, তোরা 5 জন ভাগাভাগি হয়ে গেল? বলে হ্যাঁ হয়ে গেল। তো আমি বললাম তাইলে, বলে যে তুই আয়, মানে এটা পরবর্তীতে আসলে একটা ব্যবস্থা হবে। মানে যৌবনের যে আলোচনা, সেই আলোচনা দিয়েই তো আমাদের কলেজ কিন্তু শুরু হলো। তারপর শ্রেণীকক্ষে গেলাম। বিজ্ঞানের ক্লাসগুলো তো ভালো লাগতোই, কিন্তু আমার বাংলা ক্লাসটা, ইংরেজি ক্লাসটা ভীষণ ভালো লাগতো। বাংলা ক্লাসে স্যার যখন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সুখ না দুঃখ পড়াতেন, আমার এখনো মনে আছে, আমি এখনো আওড়াই মনে মনে যে পৃথিবীতে সুখের ভাগ বেশি না দুঃখের ভাগ বেশি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 100 বছরের বেশি আগে মারা গেছেন। উনি একজন বিজ্ঞানী ছিলেন, মানে বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছেন, কিন্তু সাহিত্য পরিষদেরও উনি বড় কর্তা ছিলেন আজন্ম। উনি খুব কম বয়সে মারা গেছেন। উনি বলতেন যে মানুষ বাঁচতে চায়, এটাই প্রমাণ করে যে পৃথিবীতে সুখের পাল্লা ভারী। মানে সুখটা সে দেখতে চায়, ছুঁয়ে দেখতে চায়, তাহলে মানুষ বাঁচতে চাবে কেন? প্রতিদিন তো সে মরতে চাইতো। কিন্তু একই সাথে যারা দুঃখের পক্ষে, তারা বলে যে কোথায় সুখ? আমাদের কাছে তো সুখ কখনো আসেনি, অতএব সুখের পাল্লাই ভারী। তো উনি এই দাড়ি পাল্লা দিয়ে মাপতে চেয়েছেন, এবং শেষ পর্যন্ত বলেছেন যে কোন পাল্লা ভারী আমি জানি না, কিন্তু তারপরেও মনে হয় যে সুখের অন্বেষণই কিন্তু জীবন। এটা ভাবতে ভাবতে না আমি সবসময় ভাবতাম যে আমি বাংলায় অনার্স পড়বো।
আচ্ছা। মানে বাংলা ভাষা চাইতে বড় কিছু হয় না। ইংরেজি ক্লাসে গেলাম, স্যার মিসেস প্যাকলেটাইজ টাইগার নিয়ে শুরু করলেন, বাঘের গল্প। তো বাঘ তো একটা বিড়ালই, সবচেয়ে বড় বিড়াল হচ্ছে বাঘ। এখন মিসেস প্যাকলেটাইজ টাইগারে হচ্ছে উনি তার এক বান্ধবী, তিনি উড়োজাহাজ চালিয়েছেন, উনি এসে গল্প করেছেন। এই ভদ্র মহিলা তো এখন ভাবছেন তাহলে কোনটা দিয়ে ওই ভদ্র মহিলাকে ঘায়েল করা যায়, এবং উনি সমাজে একটু উঁচু স্তরে যেতে চান, উনি বাঘ শিকার করবেন। এখন তখনকার সময় তো আসলে বাঘ শিকার এক ধরনের মানে একটা সাংঘাতিক ব্যাপার ছিল, সাহসী বা একটা ইয়ে ছিল। তো উনি অনেক মানুষ ভাড়া করলেন এবং একটা বাঘও চিহ্নিত করা হলো কোন জায়গায় থাকবে, এবং ওই ঢাক ঢোল পিটিয়ে সবাই আসবে, এবং ছাগলও কিন্তু বেঁধে রাখা হলো বাঘের জন্য, যে যথাসময়ে ছাগল সে আক্রমণ করবে। মাচা করা হলো, ওনাতে রাইফেল দেওয়া হলো। এরপরে তো ঢাকঢোল পিটিয়ে বাঘটাকে ছাগলের কাছে নিয়ে যাওয়া হলো, তারপর একটা গুলি ছোড়া হলো। এখন বাঘ কি গুলিতে মারা গেল না ভয়ে মারা গেল, কিভাবে মারা গেল, কিন্তু বাঘ মারা গেছে, ওটুকু আমার ইয়ে করা নেই। আজকে বাঘ দিবস এবং বাঘের গল্প আসলে স্যার আপনার জীবনকে ঘিরে বিভিন্নভাবে আমরা আরো সামনে বিস্তারিত শুনতে যাচ্ছি। আমরা এ পর্যায়ে একটু আপনার বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে শুনতে চাই, কারণ আমরা যতদূর আপনাকে জেনেছি আপনার বিশ্ববিদ্যালয় জীবনটা ছিল বর্ণাঢ্য এই চিন্তায় যে আপনি এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন সেটা আসলে আপনাকে পরবর্তীতে আরো বেশি পরিণত করেছে, এবং এমন কিছু শিক্ষকের সান্নিধ্য আপনি এসেছেন যেটা আসলে আপনার জীবনে অনেক বড় ভূমিকা রেখেছে। আমরা সেই গল্পগুলো শুনতে চাই। নিশ্চয়ই। আমি বিশ্ববিদ্যালয়ে 1973 সালে ভর্তি হলাম, এবং তখন তো একটা অস্থির সময়, বিভিন্ন জায়গায় থাকি, এবং আজকে মানে আমি ছোট্ট একটা গল্প না বললেই না। আমি একবার অস্ট্রেলিয়া গেলাম, তো আমার এক নিউজিল্যান্ডের বন্ধু বললেন যে তোমার দেশটা কত বড়? তা বললাম যে এত বড়। কত মানুষ বসবাস করে? আমি যে এত মানুষ বসবাস করে। ও ভেবেছে আমি ওর ইংরেজি বুঝিনি, ও বললো যে আমি রিপিট করি। আমি হ্যাঁ করো। বলো তুমি আমার ইংরেজি বুঝেছো? আমি হ্যাঁ বুঝেছি। তো তখন আমি একই উত্তর দিলাম। তো ও বলছে যে তুমি না বললে তোমার দেশে বাঘ আছে, আবার হাতি আছে? আমি হ্যাঁ আছে। বলে তাহলে তোমরা কোথায় ঘুমাও আর ওরা কোথায় ঘুমায়? কারণ একজন নিউজিল্যান্ডের মানুষ বা অস্ট্রেলিয়ার মানুষের তো ভাবার কোনো সুযোগ নেই। আজকে এরপরে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে 1993 সালে যখন আসবো, ভাইস চ্যান্সেলর সাহেব দাওয়াত করলেন, আমার স্ত্রী কন্যাকে নিয়ে গেলাম। এক ভদ্র মহিলা আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন তোমরা থাকো কোথায়, ঢাকায় যে কোথায় থাকবা? তো বলে যে ঢাকাতে থাকবো, ওই সরি বাংলাদেশে যে কোথায় থাকবো, ঢাকাতে থাকবো। ওই ঢাকা তো বাংলাদেশের রাজধানীতে থাকবো। বলে হ্যাঁ। ঢাকা কোথায় থাকবো? বলে আমার মায়ের বাসায় যেয়ে উঠবো, কারণ আমি বাসা ছেড়ে চলে গেছিলাম। তোমার মায়ের বাসা মানে তোমার মায়ের ইন্ডিপেন্ডেন্ট বাসা? বলে হ্যাঁ। বলে আমরা যে শুনেছি বাংলাদেশ গরিব দেশ, সেখানে একজন মানুষের রাজধানীতে একটা ইন্ডিপেন্ডেন্ট বাসা আছে। তৃতীয় গল্পটা এবছরের পহেলা বৈশাখে আমাদের বন্ধু শফিক হাসান সাহেব, উনি একটা বড় মাপের মানুষ, বিলেতে থাকেন, ব্যবসায়ী। উনি একটি স্বপ্ন দেখেছেন, উনি ওয়াইল্ড বাংলাদেশ বলে একটি ডকুমেন্টারি করতে যাচ্ছেন। আমাদেরই এক বন্ধু নাইজেল মারভেন, উনি প্রাণীবিদ, উনি খুবই বিখ্যাত ফিল্ম মেকার। তো ওনাকে নিয়ে এসছেন, এবং উনি তার আরেক ইংরেজি বন্ধু এবং আমাদের আরেক বন্ধু পয়লা বৈশাখে আমাদের বাসায় গেছেন। ওরা বাসা দেখে সাংঘাতিক মুগ্ধ। বাসাটা খুব বড় না, 1500 থেকে 1600 স্কোয়ার ফিটের বাসা হবে। আমার ওই ইংরেজি বন্ধুটি বারবার বলছেন, নাইজেল মারভেনের সাথে যিনি গেছেন আনোয়ার, অন্তত দুবার বলেছেন এই বাসায় শুধু তোমরা দুজন থাকো, তুমি আর তোমার স্ত্রী? আমি বললাম যে হ্যাঁ। ও চলে যাওয়ার অনেক পরে আমি ভাবলাম যে ও দুবার কেন এই প্রশ্নটা করলো। তারপর আমরা এত ছোট একটা দেশ, এত দেশে এত মানুষ, তারপরে ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, তারপরে আবার এত বড় একটা ফ্ল্যাটে আমরা দুজন থাকি, মানে ওরা অবাক হয়। সে আনোয়ারুল ইসলাম, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, শহীদুল্লাহ হলে 2 বেডের যে রুম, সেখানে আমাদের মৃদুল দা এবং সিদ্দিক ভাই থাকতেন। আমরা 3 বন্ধু নিচে মাটিতে থাকতাম, এবং ঘোরা যেত না আর কি। এবং এভাবে অনেক দিন চললো। তারপর তো আমরা সিট পেলাম, সিটের শ্রেণীকক্ষে যথারীতি যাওয়া শুরু করলাম। এবং আমাদের লাইব্রেরিটা তখন, বিজ্ঞান লাইব্রেরিটা আমাদের প্রাণীবিদ্যা বিভাগের নিচে ছিল। আমরা তো সকাল 8টায় খুলতো, আমরা সকালবেলা যে লাইন দিয়ে থাকতাম, কারণ কিছু কিছু বই আছে যেগুলো আমাদের বান্ধবীরাও আবার মেয়েদের হল থেকে তাড়াতাড়ি চলে আসতো, যে ওই বইগুলো আগের থেকে একটু পড়ে তারপর ক্লাসে যাওয়া, এটা সেটা। কিন্তু আমাদের প্রফেসর কাজী জাকির হোসেন যখন ক্লাস নিতেন,
উনি একদিন উনি প্রায় আমাদের এই পরিবেশ বিজ্ঞানটাই পড়াতেন, বাস্তুবিজ্ঞান পড়াতেন। উনি ছোট ছোট উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমি। ঢাকা এটা বিশ্ববিদ্যালয় কত সালের কথা? যদি 1973 সালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করেছি। তো তারপরে কাজী জাকির হোসেন একদিন বললেন যে আচ্ছা তোমরা যে পাখি শিকার করো, তোমরা কি একবারও ভাবো না যে পাখিটা শিকার করলা, সেই পাখিটা তার বাচ্চা বাসায় রেখে এসছে। তোমার বাবা যদি বাজার করতে যান এবং পথে যদি কেউ তাকে মেরে ফেলেন অথবা তিনি কোনোভাবে আক্রান্ত হয়ে মারা যান, তোমরা যদি শিশু থাকো তাহলে তোমাদের অবস্থাটা কি হবে? তো এই যে স্যার বাস্তুবিজ্ঞানটা, এবং স্যার একদিন জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো 1 কেজি মাংসের দাম আর 1 কেজি চালের দাম এত কম বেশি কেন? তো এই যে প্রশ্নগুলো, যে 1 কেজি মাংস তৈরি করতে কত মন ঘাস লাগে, কত কেজি ঘাস লাগে, সেই জন্য ঘাসের দামটা এরকম, আর 1 কেজি মাংসের দাম এত বেশি। এরপরে জাকির স্যারের সাথে দেখলাম যে বন্যপ্রাণী নিয়ে আমাদের কিছু বড় ভাইয়েরা কাজ করেন। তারা জঙ্গলে যান, তারা আবার ল্যাবে এসে সেগুলোকে বাছাবাছি করেন, রিপোর্ট লেখেন, ছবি তোলেন, ছবি দেখান। তো আমার তখন ওই আগ্রহটা হলো যে না, জঙ্গলে যেতে হবে। মানে জঙ্গলে না গেলে আসলে তো প্রাণীদের সাথে কথা বলা যাবে না, দেখা হবে না। তারপরে অনার্স পাশ করলাম, কাজী জাকির হোসেন স্যারের সাথে কাজ করব। তো উনি ভীষণ রাশভারী মানুষ ছিলেন তখন, শেষের দিকে তো বন্ধুর মতো হয়ে গেলেন। তো স্যারের রুমের সামনে দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ভেতরে গেলাম। তো আমি কিন্তু এখনকার চাইতে অনেক বেশি পাতলা ছিলাম তখন। তো স্যারকে বললাম স্যার আমি বন্যপ্রাণী নিয়ে গবেষণা করব। তো স্যার আমার দিকে একটু তাকালেন, তাকিয়ে বললেন তুমি পারবা? আমি বললাম জি স্যার পারবো। তুমি পারবা? আমি জি স্যার পারবো। তো বলে যে কিসের উপরে কাজ করতে চাও? তখন আমি বললাম আমি মধুপুরের হনুমানের উপরে কাজ করতে চাই। তখনও ওই যে আমাদের ঢাকার যে সাধনা ঔষধালয়, পুরানো ঢাকায় যে বানর আছে, এটার উপরে কাজ হয়েছে। কিন্তু বনে যে ওই কাজটা করা একা একা থেকে, এই কাজটি তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইভাবে কেউ করেননি। তো স্যার অনেক প্রশ্ন করে তারপর রাজি হলেন, এবং আমি বৃহস্পতিবারে দুপুরের ভেতরে ক্লাস শেষ করে মধুপুর যেতাম, সন্ধ্যায় আগে যতটুকু পারতাম পুরো শুক্রবার কাজ করে শনিবারে খুব ভোরবেলা আবার সেই বড় বাসগুলোতে এসে আবার ক্লাস ধরতাম। তখন তো আমাদের শনিবারে আবার ক্লাস থাকতো, ওই শুক্রবার প্রতি সপ্তাহে এইভাবে যেতাম এবং আসতাম। এবং ওইখানে যে আমি যে এই যে শুক্রবারটা, এটা আমার জীবনে ভুলবার না। মানে শুধু বন না, বনের মানুষ, বন বিভাগের আমাদের সহকর্মীরা, বন্ধুরা, তারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এবং আমার মনে হয়েছে যে মানে ওখানে বসবাস করার যে আনন্দ এবং বন্যপ্রাণীদের থাকার যে আনন্দ, এটি কিন্তু মানে এই আনন্দ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ওই একটি দিন সপ্তাহে আমার কাছে মনে হতো যে আমি মানে শৈশবের নানা বাড়িতে যাবার ঘটনাটার মতো, তখন আপনি ঝোপঝাড়ে কথা বলতেন। একদম একদম আমার মনে হচ্ছে যে আমি এখানকার জন্যই জন্মেছি, মানে এখানেই থেকে যাবার জন্য আমি এসেছি। খুব সুন্দর একটি কথা বলেছেন যে এখানকার জন্যই জন্মেছি এবং এখানেই থেকে যেতে চান। এবং আপনার জীবনের গতি কিন্তু ধাপে ধাপে আপনার পছন্দের দিকগুলোতেই নিয়ে গিয়েছে আপনাকে। বিখ্যাত পাখিবিদ ডক্টর সলিম আলীর সঙ্গে আপনার কাজ হয়েছে, সেটা আপনার জীবনের একটি চমৎকার সময়, একটু অভিজ্ঞতাটা শুনতে চাই। আমি তখন আমেরিকার ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে, মানে ওদের জাতীয় প্রাকৃতিক ইতিহাস বিভাগে জাদুঘরে, ওখানে ইন্টার্নশিপের কাজ করছি, ইউনেস্কোর ফেলোশিপ নিয়ে গেছি। তো এর আগেই ডক্টর সালিম আলীর কাছে আমি একটা চিঠি লিখেছিলাম, আমার শিক্ষক ডক্টর আলী রেজা খান, ওনার প্রথম ছাত্র বাংলাদেশ থেকে। তো উনি এসে আমাকে বললেন যে ডক্টর সালিম আলী স্যার হিমালয় এবং দক্ষিণ ভারতে একটি পাখির ওপরে কাজ করাতে চান, তো একজনকে খুঁজছেন, তুমি একটা চিঠি লেখো। তো স্যার প্রথম উত্তরটা দিলেন যে আমি তোমার চিঠি পেয়েছি, আমরা দেখি কি করা যায়। কিন্তু আমাদের বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির এক্সিকিউটিভ কমিটিকে এখনও সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিদেশি ছাত্রকে এটি দেবেন কিনা, কারণ বিদেশি ছাত্ররা এখান থেকে জ্ঞান অর্জন করে এবং ট্রেনিং নিয়ে তারা দেশে চলে যান, আসলে দেশ বা সোসাইটি ওইভাবে উপকৃত হয় না। তো 82 সালে আমি যখন ওখানে, তখন স্যারের চিঠি পেলাম যে স্যার আমাকে গ্রহণ করবেন। আপনারা বিশ্বাস করুন, আমার ওখানে থাকবার, আমি
স্মিথসোনিয়ান থেকে আরেকটা স্কুলে গেছিলাম, সেখানকার পরিচালক আমাকে তৃতীয় দিনে চাকরি অফার করেছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডক্টর সালিম আলীর কাছে যাওয়ার চাইতে এত বড় প্রাপ্তি, এত বড় আনন্দ আর পৃথিবীতে কিছু নেই। আমি দেশে চলে আসলাম, আমি সরকারি চাকরি করতাম, রিসার্চ অফিসার ছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে। আমি চাকরিটা ছেড়ে দিলাম এবং আমি বম্বে ইউনিভার্সিটি চলে গেলাম। আচ্ছা, ডক্টর সালিম আলী 1980 সালে বাংলাদেশে এসেছিলেন। আমি এয়ারপোর্টে ওনাকে আনতে গেছিলাম অন্যদের সাথে। তো 82 সালে প্রথম দেখাতে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে 80 সালে যে গেলাম তোমাকে তো দেখলাম না। তো আমি স্যার অনেক ভিড়ে আসলে আমি তো আপনার সাথে ওইভাবে পরিচয় হয়ে ওঠেনি। তখন উনি আমাকে বললেন যে দেখো, এই কাজটি আমি করাতে চাই। লাফিং থ্রাশের জীবন বৃত্তান্ত, এটি হিমালয়ে ওদের স্ট্রং হোল্ড, কিন্তু ওরা সাউথ ইন্ডিয়াতেও কিছু এন্ডেমিক দুটো স্পিসিস রয়েছে, ও দুটো এবং হিমালয়ে, এই 3 জায়গায় তোমাকে কাজ করতে হবে। সাথে উনি বললেন যে আমার যদি সময় থাকতো কাজটি আমি করতাম। তো আমি আমার ইঙ্গিতটা কিন্তু বুঝতে পেরেছি যে উনি কি বলতে চান আমাকে। তো আমি তো যথারীতি চলে গেলাম দক্ষিণ ভারতের কোডাইকানাল পাহাড়ে, প্রায় 6000 ফুটে প্রথম গেলাম। এবং আমার যারা বন্ধুরা ছিলেন ওখানে, সালিমের সাথে আগে কাজ করেছেন, ওনারা বললেন তুমি পাখির বাসাটা দেখার সাথে সাথে ওনাকে একটা টেলিগ্রাম করে দেবা। তো আমি গেলাম, যে পাখি পেলাম, পাখির বাসাও পেলাম, আমি ওনাকে টেলিগ্রাম করে দিলাম। টেলিগ্রাম করতে একটু দূরে যেতে হয়, এসে দেখি বাসাটা আর নেই। তো আমি ভাবলাম স্যার তো রওনা দেবেন, আর কি করে বন্ধ করি এটা। তারপর খুঁজতে খুঁজতে দেখলাম যে পাখিটা যদি একটুখানি ডিস্টার্বড হয় তাহলে সে বাসাটা ভেঙে ফেলে, আবার নতুন একটা বাসা করে। তবে স্যার এলেন এবং জিপের পেছনে বিশাল এক ঝাঁকা আম নিয়ে এলেন। ভারতে এত বড় বড় আম, আমি তো মুগ্ধ, খেয়ে তো আমি অস্থির হয়ে গেলাম। যাই হোক, উনিও খুবই খুশি এবং ওনার বয়স তখন কিন্তু 86 বছর। উনি সেই বম্বে থেকে কোডাইকানাল, দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোডাইকানালে উনি আমাকে আমার কাজ দেখতে গেছেন। মুগ্ধ। প্রতি মাসে ওনার কাছে ওই কাজের রিপোর্টটা আসতে হবে, তা নাহলে কিন্তু 1 সপ্তাহ দেরি হলেই কিন্তু একটা পোস্ট কার্ড আমি পেয়ে যেতাম যে তোমার কিন্তু রিপোর্ট পাইনি। তারপর আমি নীলগিরি পাহাড়েও অনেক দিন কাজ করেছি, সেখানকার অভিজ্ঞতা ওনাকে বলেছি। উনি বলেছেন নীলগিরিতে গেলে আমার বান্ধবী মিসেস অ্যাডিগি আছে, ওর সাথে তুমি বনে যাবা। তো মিসেস অ্যাডিগি আমাকে নিয়ে যান, উনি যেসব জায়গায় বলেন সেখানে ওই পাখিটা পাই না। তারপরে বহু কষ্টে ওই পাখিটা পেলাম এবং ওই স্মৃতিগুলো আমার এখনও মানে কুনুর, তারপরে পার্সনস ভ্যালি, নীলগিরি, কোডাইকানালে আমি যেখানে থাকতাম সেখানে 2জন মাইল কুলি আমার হোস্ট ছিলেন। বৃদ্ধা, তারপর রাস্তা ভেঙে যেত, যে ওই রাস্তা ভাঙলে ওটা আবার গড়তে হতো। তো ওনারা একটা ওই বাঁশের মাচায় ঘুমাতেন, আমি নিচে মাটিতে ঘুমাতাম এবং ওদেরকেই বাবা মা বলে ডাকতাম আমি। এবং এরাই আমাকে ওখানে আমার কাজের যত কিছু প্রয়োজন সব কিছু গুছিয়ে দিয়েছেন। বন বিভাগ ছিল। তারপর তো গেলাম হিমালয়ে। ভারতবর্ষে সালিম আলীর ছাত্র আমি তখন 500 টাকা আমার স্টাইপেন্ড। আমি পৃথিবীর সবচেয়ে ধনী মনে করতাম আমার নিজেকে, কারণ মানুষ যখনই শুনতো আমি সালিম আলীর ছাত্র, আমি তখন 12 ফুট হয়ে যেতাম। তো নৈনিতালে যাব হিমালয়ে। তো স্যার আমাকে লিখলেন 83 সালের অমুক মাসে তোমাকে নিয়ে আমি নৈনিতাল যাব। ততদিনে কি স্যার আপনার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ? আমার পড়াশোনার সঙ্গে আমি এমএসসি করেছি, আমি চাকরিতে ঢুকেছি, তারপরে আমি স্মিথসোনিয়ানে গেছি, তারপরে আমি ফিরে এসেছি চাকরি ছেড়ে। তখন চাকরি করছিলেন বিজ্ঞান জাদুঘরে বললেন? আমি না, তখন জাতীয় জাদুঘরে, শাহবাগে ন্যাশনাল জাদুঘরে। আপনার ব্যাপারে স্যার আমরা যতদূর আপনাকে অবজার্ভ করছি এবং আপনার গল্প শুনছি, আমরা যেটা বুঝছি যে আপনি যেখানেই যাচ্ছেন একটা পরিবর্তন বা নতুন কিছু করার আপ্রাণ প্রচেষ্টা। যেমনটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হাতি এবং বাঘ নিয়ে গবেষণার যে সূত্রপাতটা সেটাও আপনার হাত ধরেই হয়েছে। একটু এই বিষয়ে আসতে চাই এবং বিস্তারিত শুনতে চাই। প্রথমে হাতিটার কথা বলি। মানে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 1986 সালে যোগ দিলাম প্রাণীবিদ্যা বিভাগ গড়বার জন্য, সাথে উদ্ভিদ বিজ্ঞানও। আমি একমাত্র শিক্ষক উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান বিভাগের। আমার প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা জানে আমি একমাত্র শিক্ষক ওদের। পরের বছর আমাদের উপাচার্য বললেন, মাননীয় উপাচার্য বললেন যে ফার্মেসি বিভাগও খুলে দিতে হবে। ফার্মেসি বিভাগও খুলে দিলাম। ফার্মেসি বিভাগের এখন যারা প্রফেসর প্রথম ব্যাচের, ওরা এখনো জানে যে আমি ওদের একমাত্র শিক্ষক ছিলাম। তো 3টে বিভাগ আমার খুব কাছ থেকে গড়বার সুযোগ হয়েছে, বিশেষ করে প্রাণীবিদ্যা বিভাগ।
তো প্রাণীবিদ্যা বিভাগ যখন গড়েছি তখন তো ওখানে বন্যপ্রাণী শাখা থাকতেই হবে, যেহেতু আমি বন্যপ্রাণীর ছাত্র। বন্যপ্রাণী, মৎস্য এবং কীটতত্ত্ব 3টে শাখাই আমরা খুলে দিলাম। তো বন্যপ্রাণীতে আমার একটি ছাত্র ছিল, ও হাতির ওপরে কাজ করত। এবং আমরা চুনতি অভয়ারণ্য, যেটা এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবার সময় ডান পাশে পড়ে, চুনতি অভয়ারণ্যে ও হাতির ওপরে কাজ করতো এবং আমি হাতির কাজে যেতাম ওখানে ওর সাথে কাজ করবার জন্যে। এবং কাজটা ছিল হাতি মানুষ দ্বন্দ্বটা কিভাবে হয়, কিভাবে নিরসন করা যায়। এবং এই দ্বন্দ্বটা ভীষণ, কারণ হয়েছে যে চুনতি যখন 1986 সালে এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে, অভয়ারণ্য হিসেবে সরকার ঘোষণা করেছে। কিন্তু হয়েছে কি, ঘোষণা করার আগে যদি মানুষকে সম্পৃক্ত করে এটা ঘোষণা করা যেত, তাহলে কনফ্লিক্টটা বা দ্বন্দ্বটা একটু কমতো। ঘোষণা করার সাথে সাথে বলা হলো যে এটা হাতি সংরক্ষণ করবার জন্যে। তো আগে কিন্তু মানুষ এতটা হোস্টাইল ছিল না, এতটা সাংঘর্ষিক ছিল না। ওরা যখন বুঝলো যে হাতিদের জন্য এটা করা হয়েছে, ওরা তখন এই জঙ্গল কাটা শুরু করলো। এবং একটা ক্যাচমেন্ট এরিয়া ছিল যেখানে জলাধার, সেই জলাধারটা কেটে দিল, কারণ হাতি ওখানে গোসল করতে আসে। এরপরে হাতি করলো কি, ওদের নিজেরও তো জলাধার লাগবে, ওদের নিজের বাড়ির পেছনে ছোট ছোট জলাধার করতে লাগলো আর গাছ লাগানো শুরু করলো। এখন হাতি আগে থাকতো জঙ্গলে, এখন চলে আসছে ওদের বাড়ির পেছনে। অতএব সংঘর্ষটা কিন্তু বেড়েই গেল। তাতে হলো কি, 2-3 বছর বা 4 বছরের ভিতরে এই ওখানে কিন্তু উল্লুক ছিল, অন্যান্য বন্যপ্রাণী ছিল, কেউই আর থাকলো না, একটি গাছও থাকলো না। এখন কিন্তু চুনতি অভয়ারণ্যে যে গাছগুলো আছে এগুলো লাগানো হয়েছে, এখনো সেভাবে কিন্তু বড় হয়নি। অতএব সেই সংঘর্ষের জিনিসটাই আমরা প্রথম দেখলাম, যে এই সাংঘর্ষিক ব্যাপারটা কিভাবে হয়, কিভাবে এটা নিরসন করা যায়। অতএব হাতির ওই কাজটা প্রথম প্রাথমিকভাবে আমরা, আমার সেই ছাত্রটি এখন কানাডায় থাকে, জাবেদ, ওকে দিয়েই প্রথম শুরু করা হয়েছে। পরে এটা গবেষণাপত্র হিসাবে ছাপা হয়েছে। এরপরে আমরা ক্যাপটিভ এলিফ্যান্ট যে বাংলাদেশে কতগুলো আছে সেটারও একটা ইয়ে করেছি। কত সংখ্যক হাতি আছে স্যার? আমাদের দেশে বন্য হাতি রয়েছে 250-র কিছু বেশি। আর ক্যাপটিভ এলিফ্যান্ট, যেটা আমাদের মানে হাতি তো কখনো গৃহপালিত হয় না, হাতি ছেড়ে দিলে আবার কিন্তু সে বনে চলে যাবে। তো যেগুলো মানে শেকল বাঁধা আছে সেগুলোর সংখ্যা শতখানেক হবে, এরকম বেশিরভাগই আমাদের সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেট অঞ্চলে রয়েছে। আর বাঘের কাজটাও আমরা করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমার ছাত্র রেজা, তার আগে আমার ছাত্র মনিরুল হাসান এসে বলল যে স্যার আমি বাঘের উপরে সুন্দরবনে কাজ করতে চাই। তো আমি জাকির স্যারের কাছে জিজ্ঞেস করলাম, স্যার কি করা যায়? বললো যে ও তো ছাত্র ভালো, কারণ অনার্সে ফার্স্ট হয়েছে, তো ভালো ছাত্র, ও মাস্টার্সে যদি ওকে তো ক্লাস করতে হবে, ও যাবে আসবে, যদি ওর রেজাল্ট খারাপ হয়ে যায়, ওকে তুমি বলো কাছাকাছি কোনো কাজ করাতে, দূরে দিও না সুন্দরবনে। তো আমি ওকে বললাম, ও পাখির ওপরে কাজ নিল টাঙ্গাইলের। এখন তো খুব বিখ্যাত মানুষ, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক বড় কাজ করে। তো ওই রেজা তখন পরের বছর সুন্দরবনের বাঘ নিয়ে কাজ করলো। ব্রিটিশ কাউন্সিলও আমাদেরকে কিছু সাপোর্ট করলো এবং রেজার ওই কাজটি বাঘের ওই মানে জীবন বৃত্তান্ত এবং এটা নিয়ে IUCN বইটাও বের করলো, ওর গবেষণাপত্র কিন্তু ওইটা দিয়ে শুরু। এরপরে আমরা 2003 সালে আমাদের বন্ধু এনায়েতুল্লাহ খান সাহেব, ওনার উদ্যোগে আমরা ওয়াইল্ড টিম গঠন করলাম। আমাদের সাথে ইনাম আল হক সাহেবও ছিলেন, আমাদের প্রফেসর হারুন রশিদ ছিলেন, আমরা আমাদের নওয়াজ আহমেদ সাহেব ছিলেন। আমরা মিলে ওয়াইল্ড টিম গঠন করলাম। আমাদের কাছে তখন মনে হয়েছে যে আপনারা জানবেন যে বন থেকে গ্রামে বাঘ এসছে, একটি বাঘও কিন্তু গত 100 বছরে বা 200 বছরে ফেরত যায়নি। প্রত্যেকটা বাঘ কিন্তু মারা পড়েছে। তো আমরা ভাবলাম যে কি করা যায়। বহুদিন ধরে ভেবে আমাদের বন্ধু অ্যাডাম বার্লো যখন ওখানে PhD করতো, তখন ও কিন্তু এখন ওয়াইল্ড টিম UK-র দায়িত্বে রয়েছে। ও সহ আমরা বন বিভাগের নেতৃত্বে আমরা এই স্থানীয় যে তরুণ, তাদেরকে নিয়ে আমরা দল গঠন করলাম, স্বেচ্ছাসেবী দল গঠন করলাম। এদেরকে আমরা বলছি ভিলেজ টাইগার রেসপন্স টিম। এখন আমাদের সুন্দরবনের চারপাশে 39টা দলে 340 জন এরকম ভিলেজ টাইগার রেসপন্স টিম রয়েছে এবং এরাই প্রথম বাঘ যদি গ্রামে আসে, প্রথম বাঘের সামনে যায় বন বিভাগের তত্ত্বাবধানে, এবং এরাই কিন্তু এই বাঘকে আবার বনে ফিরিয়ে দেয়। এদের কারণেই
2018 সালের পর কিন্তু আজ পর্যন্ত একটি বাঘও বন থেকে এসে কিন্তু গ্রামে মারা যায়নি। এরপরে আমরা যেটা করেছি, ফরেস্ট টাইগার রেসপন্স টিম করেছি। এই ফরেস্ট টাইগার রেসপন্স টিম যেটা করে যে বনে কোনো মানুষ যদি বাঘ দ্বারা আক্রান্ত হয়ে আহত অথবা নিহত হয়, তাহলে ওরাই কিন্তু বন বিভাগের নেতৃত্বে আবার নিয়ে আসে, এদের সমস্ত কাজ করে থাকে যা কিছু করণীয় আর কি। এবং আমাদের টিমে এখন একজন মেম্বার আছে, আজকেই বিশ্ব বাঘ দিবসে সে বন বিভাগে আসবেন। মুজিবর একাই 40টার বেশি মৃতদেহ বন থেকে উদ্ধার করেছে। তো সেই জন্য এই টিমটাও, তারপরে আমরা 2014 থেকে 2018 ভিতরে যেটা করেছি ইউএসআইডির বাঘ অ্যাক্টিভিটির কল্যাণে এবং বন বিভাগের তত্ত্বাবধানে আমরা টাইগার স্কাউট গঠন করেছি, আমরা বাঘ বন্ধু গঠন করেছি। এবং এই যে 450 ভলান্টিয়ার এখন রয়েছে, আমরা একটা সামাজিক মূলধন তৈরি করেছি, সেখানে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করেছি। ওখানে এরাই কিন্তু বাঘ আসলে অথবা যে কোনো বন্যপ্রাণী, আপনি রাজগোখরা বলুন আর যে খয়রা গোখরা বলুন আর বাঘ বলুন, হরিণ বলুন, শূকর বলুন, যে কোনো বন্যপ্রাণী আজকে বন থেকে যদি গ্রামে আসে, একটি বন্যপ্রাণীও কিন্তু মারা পড়ে না। আমাদের এই টিম কিন্তু আবার বনে ফিরিয়ে দেয়। অতএব এই যে একটা সুরক্ষা বলয় আমরা তৈরি করতে পেরেছি। এবং 2011 সালে আমরা যেটা করেছি, প্রথম বাংলাদেশের ইতিহাসে যেটা প্রথম, সেটা হচ্ছে বন বিভাগের সাথে আমাদের এই টিম প্রথম একটি বাঘ অচেতন করে আবার বনে ফিরিয়ে দিয়েছে। তাতে যেটা হয়েছে, চমৎকার স্যার, আপনার অনেক অর্জন, অনেক কাজ, সেই প্রসঙ্গে আমরা ছিলাম। আবারও ফিরতে চাই, বাঘ নিয়ে কাজ করছেন আপনারা, সেই কাজের জায়গাগুলোতে ফিরতে চাই। হ্যাঁ, আজকে তো বিশ্ব বাঘ দিবস, আর বাংলাদেশে বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য হচ্ছে বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি। আমার কাছে এটা এত ভালো লেগেছে যে বাঘের বৃদ্ধি মানে 2015 সালে যখন বাঘ গণনা হলো তখন 108টি বলা হলো, 2018-তে 114টি বলা হলো, গত বছর এটি 125টি বলা হয়েছে। হয়তো ওইভাবে অসংখ্য বাঘ আমাদের বাড়েনি, আমাদের ভারত দ্বিগুণ করেছে, ভুটান দ্বিগুণ করেছে, নেপাল দ্বিগুণ করেছে, আমরা হয়তো দ্বিগুণ করতে পারিনি, কিন্তু আমাদের বাঘ যে একটা স্থিতিশীল রয়েছে, একটা সংখ্যা যে স্থিতিশীল রয়েছে, এটা বিশাল ব্যাপার। কারণ সুন্দরবনের উপরে চাপ অনেক বেশি, বাংলাদেশের সব জায়গায় বাঘ ছিল, সুন্দরবন হচ্ছে আমাদের বাঘের শেষ আশ্রয়স্থল। সুন্দরবন শুধু বাঘেরই না, বাঘের যে খাবার, যে হরিণ, চিত্রা হরিণ, সেটিরও শেষ আশ্রয়স্থল কিন্তু সুন্দরবন। কিছুটা নিঝুমঝুমে ছাপা হয়েছে, সেটার অন্য কারণ, কিন্তু তার যে আসল বাসভূমি সেটি হচ্ছে এখন সুন্দরবন। এখন এই বাঘের খাবার যদি কমে যায় তাহলে কিন্তু বাঘ থাকবে না। আমরা প্রতিনিয়ত কিন্তু এই আহারটি সরিয়ে ফেলছি, আমরা খাচ্ছি। তো এটি বন্ধ করতে হবে। সুন্দরবনে আমরা হরিণের মাংসকে না বলতে হবে, এই স্লোগানটি আমাদের সামনে আসতেই হবে। আমাদের অনেক বন্ধু বান্ধব মনে করেন যে অনেক হরিণ বেড়েছে, গুটি কয়েক খেলে হরিণ কিন্তু কমবে না। কিন্তু আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে প্যাসেঞ্জার পিজিয়ন, এক ধরনের কবুতর, এক সময় আমেরিকাতে 300 থেকে 500 কোটি ছিল, এবং 100 বছরের ব্যবধানে সেটি শুধু বাসস্থান এবং শিকারের কারণে এটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। অত কোনো কিছুই কিন্তু বিলুপ্ত হতে সময় লাগবে না। কেউ কেউ বলেন আমাদের দেশে একটি হরিণের খামারের অনুমতি দেওয়া হয়েছে, অনেকগুলো হরিণের খামার রয়েছে। আমি এখনো জানি না যে কেন হরিণের খামার আমাদের দেশে থাকতে হবে। এখন প্রথম যখন খামারের অনুমতি দেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে খামার যদি করা হয় তাহলে বনে হরিণের মাংসের ওপরে চাপ কমবে। সে চাপ কি কমেছে? কমেনি। তারপর বলা হচ্ছে যে কিছু শৌখিন মানুষ হরিণ দেখবেন তাই পালা হচ্ছে। তাহলে খামারের যে উদ্দেশ্য, খামার যে শব্দটা, সেটির তো আসলে কোনো ভাবে এটাকে সংজ্ঞায়িত করা হলো না। উৎপাদনের পরিমাণটা কম হচ্ছে স্যার, খামারের তো উদ্দেশ্যই থাকে হচ্ছে উৎপাদন করা, আমি তারপরে মাংসের চাহিদা করব, কিন্তু ওই নীতিমালায় লেখা হয়েছে মাংস খাওয়া যাবে না। তো তাহলে আমার হরিণটা দিয়ে কি হবে? ভারতে কিন্তু কোনো বন্যপ্রাণীর কোনো খামার নিষিদ্ধ, তাহলে আমরা কেন এটা করতে গেছি? যাই হোক, সেটি তো একটি অংশ। কিন্তু আজকে সুখের কথা বলি যে আমাদের মানে বাঘের সংখ্যা বাড়ছে। পৃথিবীর অনেক দেশ, যেমন ভুটান, সে বলছে যে মানে তাদের যে মানসিক শান্তি, মানসিক সুখ,
এই যে জীববৈচিত্র্য বাড়লে এই যে আনন্দ, সে আনন্দ তাদের এই যে সুখের যে ইন্ডেক্স, সুখের যে সূচক, এই যে দেশের যে সুখের সূচক, সেটার সাথে তারা সম্পৃক্ত করে সেই সূচকটা তারা বাড়িয়ে দিচ্ছে। আমার ছোট্ট একটি অভিজ্ঞতা বলি যে আমি মে মাসে সিঙ্গাপুর গেছিলাম এবং কোস্টারিকার যিনি ওখানে রাষ্ট্রদূত, তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করলেন। ওদের দেশের খুব বিখ্যাত পিয়ানো বাদককে উনি 2 বছর চেষ্টা করে নিয়ে এসছেন সিঙ্গাপুরে, এবং বিশ্বাস করুন এই 2 ঘন্টা তারা পুরো কোস্টারিকাকে নামিয়ে নিয়ে আসলেন, সেই পিয়ানো বাদক এবং তার সঙ্গী। এবং তাদের সমুদ্র, তাদের নদী, তাদের বন, তাদের পাখি, কোনো কিছু বাদ রাখেননি। আমরা মুগ্ধ হয়ে গেছি। এবং জানেন, কোস্টারিকা 1948 সাল থেকে কোস্টারিকায় কোনো মিলিটারি নেই। 48 সালে কোস্টারিকানরা বলল, আমরা মিলিটারির পেছনে যে ব্যয় করব সেটি আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, অন্যান্য খাতে ব্যয় করব। এবং আজকে কোস্টারিকা পৃথিবীর, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যে সুখের রিপোর্ট বের হয়, পৃথিবীর 147টা দেশে কোস্টারিকার অবস্থান হচ্ছে 6ষ্ঠ। দারুণ। আপনি চিন্তা করুন যে তারা তাদের যে রেইন ফরেস্ট, তাদের বন, বনভূমি, জীববৈচিত্র্য, তাদের প্রকৃতি, এগুলোকে নিয়ে সঙ্গে করেই তাদের সুখের মাত্রাটা তারা মেপেছেন। এবং আমরাও কিন্তু পারি। আমি বিশ্বাস করি যে এই যে বাংলাদেশের সূচনা হয়েছে, বাঘের বাড়ছে, এবং এই বাঘ বাড়াটা আমি মনে করি যে এই যে সুখের যে সিল্ক রোড, এই সিল্ক রোডে আমরাও এক ধাপ আগালাম। সিল্ক রোডটা আসলে স্যার আপনাদের হাত ধরেই তৈরি হয়েছে, এবং একই সাথে আমি বলবো যে সময় উপযোগী কিছু পদক্ষেপ থাকে, যেমন তরুণদেরকে কাজে লাগানো, যেটি আপনারা করছেন, এবং এটি কিন্তু দারুণ একটি বিষয়। এবং এই জায়গাতে জানতে চাইবো যে কৌশলটা কি আসলে তরুণদেরকে বাঘ বিষয়ে আগ্রহী করার? তরুণ এবং আসলে হয়েছে কি, আজকে যে কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে জনগণকে সম্পৃক্ত করতে হবে, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। আর তরুণদেরকে সম্পৃক্ত এই জন্যে করতে হবে যে তরুণদের কাছেই তো পৃথিবী রেখে যেতে হবে। আর শৈশবটা হচ্ছে এমন একটা সময় যেটা একটা সেন্সিটিভ পিরিয়ড। এখানে কিন্তু সব কিছু ইমপ্রিন্টেড হয়ে যায়, ভালোবাসা, ঘৃণা, সব কিছুই কিন্তু ওই শৈশবেই কিন্তু মনে ঢুকে যায়। অতএব ওদেরকে যদি বিজ্ঞান মনস্ক করা যায়, সংরক্ষণ মনস্ক করা যায়, ওদের কিন্তু এক ধরনের অনুভূতি কাজ করানো যায়, তাহলে ওদের কাছেই কিন্তু এই পরিবেশ, এই বাঘ, এই প্রকৃতির সব কিছু সুরক্ষায় থাকবে। এবং এই সুরক্ষা করবার জন্য ওদেরকে সম্পৃক্ত করতে হবে। ওদেরকে যত বেশি সম্পৃক্ত করব, আরেকটা হয় কি, যে আমার বাচ্চা, এই শিশু যদি আজকে মায়ের কাছে যদি বলেন যে আমি আজকে হরিণের মাংস খাবো না, মা কিন্তু আর হরিণের মাংস রান্না করবেন না। আমাদের একটি টাইগার স্কাউট, আমাদের আমেরিকান অ্যাম্বাসেডর মিলার একবার গেছিলেন আমাদের ওখানে। উনি যে একজন টাইগার স্কাউটকে, মেয়েটিকে জিজ্ঞেস করছে তোমার কি ভূমিকা, সে বলল বাবা মাকে কিছুতেই বন্ধ করানো যায় না হরিণের মাংস খাওয়া থেকে। তো সে একদিন খাওয়া বন্ধ করে দিল বাসায়, যে আমি তোমাদের বাসায় আর খাবো না। এবং বাবা মা এটা বন্ধ করলেন। এই কথাটি প্রতিবেশীরা জানলেন, এর কথাটি তার স্কুলের বন্ধু বান্ধব জানলো। ওই এলাকায় হরিণের মাংস খাবার কিন্তু বন্ধ হলো। আজ কিন্তু এছাড়া কিন্তু হরিণের মাংস অনেক জায়গায় সস্তায় বিক্রি হয়, গরুর মাংসের চাইতে দাম কম। কেন? হরিণের মাংসটা তো, হরিণটা তো কিনতে হয় না ওকে, গরুটা তো কিনে বিক্রি করতে হবে। তো সেই জন্যে এই যে পাওয়া যাচ্ছে, মানে আমার পাশেই হরিণ, সেটা মেরে খাচ্ছি, এটি যদি পারে তাহলে ওই তরুণী পারবে, ওই শিশুই পারবে। ওদেরকেই যদি আমরা সম্পৃক্ত করতে পারি, আমার বিশ্বাস, এবং জনগণকে সম্পৃক্ত না করে আজকে বন্যপ্রাণী সংরক্ষণ, এবং সাথে সাথে আমার রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিন্তু বন্যপ্রাণী সংরক্ষিত হবে না দেশে। অতএব আমরা যে রাজনীতি করে থাকি, আমাদের ওই রাজনীতির জায়গাটাতে একটা জায়গা রেখে দিতে হবে যে আমাদের পরিবেশ কিভাবে সংরক্ষিত হবে। কারণ পরিবেশ ছাড়া আমার চারপাশ যদি ভালো না থাকে, আমি কোনো অবস্থাতেই কিন্তু ভালো থাকবো না। অতএব ওই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। স্যার, IUCN এর সঙ্গে যুক্ত হয়ে আপনি কিভাবে বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন, যেটি আমাদের জন্য গর্বের বিষয়, এবং আপনার থেকে সেটা একটু শুনতে চাই। IUCN এ তো মানে হয়েছে কি, আমাদের ওয়াইল্ড টিম IUCN এর সদস্য। আমি ব্যক্তিগতভাবে IUCN এর স্পেশাল সার্ভাইভাল কমিশন একটা আছে, তার ভেতরে
এলিফ্যান্ট স্পেশালিস্ট গ্রুপ রয়েছে, বেয়ার স্পেশালিস্ট, মানে প্রত্যেকটা প্রজাতির এক একটা স্পেশালিস্ট গ্রুপ রয়েছে। তো আমি সেটিরও কোনো স্পেশালিস্ট গ্রুপের সদস্য সেভাবে কাজ করে থাকি। এবার IUCN এর যে কংগ্রেস হতে যাচ্ছে এটা আবুধাবিতে এই অক্টোবর মাসে হবে, আশা করি আমরা সেখানেও যাব এবং IUCN এর যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের সাথেই কিন্তু আমরা এই জীববৈচিত্র্য সংরক্ষণ করবার জন্য যেটি করবার সেটা করে থাকি। এবং মানে IUCN তো কোনো একক কোনো সংগঠন না, IUCN মেম্বারদেরকে নিয়েই একটি সংগঠন। তো সেভাবে আমরা ওয়াইল্ড টিমও মেম্বার, কেউ কেউ ব্যক্তিগতভাবেও ইয়ে করেন, কিন্তু যারা ওই যে স্পেশালিস্ট গ্রুপের মেম্বার তাদেরকে যে IUCN এর মেম্বার হতেই হবে তা না, কিন্তু ওয়াইল্ড টিম নিজেও IUCN এর একজন সদস্য আর কি। সেভাবে আমরা খুব কাছে থেকে কাজ করে থাকি। আর আমি নিজে 2000 সালে প্রথম যখন বাংলাদেশে রেড লিস্ট তৈরি হয়, যে প্রত্যেকটা প্রাণীর, মাছ থেকে শুরু করে মাছ, উভচর, মানে তারপরে আমাদের সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের যে রেড লিস্ট তৈরি হয় যে কে কার অবস্থা সংকটাপন্ন, কে কম আছে, কে বেশি আছে, এই স্টেটাস যে তৈরি হয়, এই 5 খণ্ডের আমি সম্পাদক হিসেবে কাজ করেছিলাম। তো সেটি 2000 সালে প্রকাশ পেয়েছিল। এটি আমার IUCN এর সাথে অনেক বড় মাপের একটা কাজ। নিশ্চয়ই সহজ ছিল না, কতটা চ্যালেঞ্জিং ছিল সেই কথা একটু সংক্ষেপে শুনতে চাই। 3 বছর কাজ করেছি এবং আমি তখন প্রফেসর আইনুন নিশাত এটার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো আমি ঈদের দিন একদিন বসে বসে কাজ করছি IUCN অফিসে। নিশাত ভাই ওনার অফিসে স্টাফদেরকে ফোন করেছে অফিস ঠিকঠাক আছে কিনা, বলে যে আনোয়ার স্যার তো এখানে বসে কাজ করছেন। আরে আপনি এখানে কেন? আনোয়ার নিশাত ভাই, তাহলে কাজ তো শেষ হবে না। রাতের বেলা উনি ফোন করেছেন, আরে আমি মশারি খাটিয়ে মশা কাজ করছি। 3 বছর আমি এর পেছনে এই শ্রমটা দিয়েছি। এছাড়াও আমরা অন্যান্য কাজ করেছি, এশিয়াটিক সোসাইটির সাথে এনসাইক্লোপিডিয়া তৈরি করেছি। কিন্তু IUCN এ আমার জীবনের অনেকটা সময়, ভালো সময় কেটেছে, কারণ তাদের ম্যান্ডেট হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। আর এটি আমার একটা প্রাণের দাবি এবং আমি আনন্দ পাই। আসলে যে কাজে মানুষ আনন্দ পায় সে কাজটি করতে মানুষ উৎসাহিত হয় এবং আমি হয়তো সেজন্য হয়তো জীবনও পাই, মানে যে জীবনের যে প্রবাহ, সুখে থাকার যে আলোচনা, এই আলোচনাগুলো করতেও ভালো লাগে আর কি। এবং IUCN আমার এক ধরনের সেকেন্ড হোম বলতে পারেন। একদমই তাই স্যার। অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আসলে প্রতিটি সময় আপনারা যাচ্ছেন নির্দিষ্ট কিছু বিষয়বস্তুকে কেন্দ্র করে, এবং সেই জায়গাতে আপনারা আলোকিত মানুষ। আমরা আসলে আপনার যে প্রাপ্তিগুলো নিয়ে একটু শুনতে চাই, যে বিভিন্ন সময় বিভিন্ন প্রাপ্তি তো আছে। আমি পুরস্কারের কথা বলতে চাই না, আমার প্রাপ্তি হচ্ছে আমার শিক্ষার্থীরা। আপনারা বিশ্বাস করুন, 20 জুন 2020 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরে গেছি। আমার ছাত্রছাত্রীরা বলল অনলাইনে ওরা যুক্ত হয়ে আমাকে বিদায় জানাবে। 2 ঘন্টা 47 মিনিট সম্ভবত আমি আমার স্ত্রী বসে থাকলাম। ওরা যেটা করলো আমি মাঝে মধ্যে এটা শুনি আর আমার মানে আমার মনে হয়, আমি যখন চোখ দিয়ে পানি বের হয়, এটি কি আনন্দের অশ্রু আছে না, সে আনন্দের অশ্রু। আবার আমি একটি হলের, অমর একুশে হলের প্রভোস্ট ছিলাম 6 বছর। সেদিনও ওরা যেদিন আমাকে বিদায় দিল, আমার স্ত্রীকে নিয়ে যেতেই হলো আমাকে, এবং সেদিন ওরা বললো আমার সাথে একসাথে খাবে, এবং সেদিনও যা কিছু বললো। এবং আমি কিন্তু কখনো এই অমর একুশে হলকে অন্যভাবে বলি না, আমি যে আমার অমর একুশে হল, এবং আমি যতদিন বেঁচে থাকবো ওটা আমিই বলবো যে আমার অমর একুশে হল। কারণ আমি মানে সব কিছু করেছি, আমার মনে হয়েছে যে ওদের জন্য সব কিছু করা দরকার। অতএব আমার প্রাপ্তি হচ্ছে আমার শিক্ষার্থীরা। ওরা যখন বিভিন্ন জায়গায় যায়, ভালো কিছু করে, আমি উজ্জ্বল হয়ে যাই, ওদের ভেতরে বেঁচে থাকতে চাই। জীবনে আসলে এটাই হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি। নিশ্চয়ই স্যার, আরো অনেক গল্প আপনার কাছ থেকে আমাদের জানা ছিল, কিন্তু সময় একদম শেষ। আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান সেগুলো শুনতে চাই। আসলে আমি আজকে মানে বাঘ দিবসে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা পতাকা থাকলেই তো হবে না, একটা সীমানা থাকলেই তো হবে না। মানুষের মর্যাদারও তো একটা জায়গা আছে। আমি যখন কোথাও যেয়ে বলবো আমি বাংলাদেশি, তাহলে আমি কি বলবো? আমি আমার দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আমার সুন্দরবন আছে। আমার তাজমহল নেই, কিন্তু আমার সুন্দরবন তো আছে। আমার বাঘ রয়েছে। আমি একবার মিনেসোটাতে গেছিলাম, মিনিয়াপোলিস বলে একটা ছোট্ট জায়গা। আমার ডিরেক্টর বন্ধু সে আলাস্কা থেকে আমাকে দেখতে এসছে। কেন? যে সে সারা জীবন বাঘ দেখতে চেয়েছে, বাঘ দেখতে পারেনি,
বাঘের দেশ থেকে আনোয়ার এসছে, তাকে দেখতে এসছি। চমৎকার। আমাকে নিয়ে এসে ডিনারে গেল, আমার বন্ধুর ফ্যামিলিকে নিয়ে এসে ডিনারে গেল। আমি তো আবার 14 ফুট হয়ে গেলাম, মানে আমি উচ্চতায় অনেক বড় হয়ে গেলাম। সেই জন্য বলছি কি, দেশ তো এটা, এই দেশটাকে কি করে উজ্জ্বল করা যায়, কোন খাতে যে যেখানে আছি। আব্দুল্লাহ হুসাইন সাহেব একটা সুন্দর কথা বলেছেন যে আমরা প্রত্যেকে যদি নিজে নিজে ভালো হয়ে যাই, তাহলে সারা পৃথিবী বলবে যে একজন দুর্বৃত্ত পৃথিবী থেকে কমে গেল। তার মানে প্রতিটা দিন আমরা যদি একটি ভালো কাজ করি, আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ, আমি কি আজকে মিথ্যা কথা বলেছি, খারাপ কাজ করেছি, আমাকে ক্ষমা করে দাও। প্রতিটা মানুষ যদি প্রতিদিন একটি করেও ভালো কাজ করি আমরা, এই যে রাস্তায় হর্ন বাজাই, এটা ভাবা যায়। আমার গাড়িতে একজন মেহমান উঠছেন সেদিন, উনি আমার ড্রাইভারকে বলছেন কি হর্নের কোনো অসুবিধা? তার মানে আমি তো হর্ন বাজাই না, আমার ড্রাইভার হর্ন বাজান না। তো এই যে ছোট ছোট কাজগুলিও, সাথে সাথে আজকে যে বিশ্ব বাঘ দিবসের কথা বলছি আমরা, যে বাঘের দেশ বাংলাদেশ, আমাদের ক্রিকেটাররা বাঘ দিয়ে পরিচিত, মানে টাইগার নামে পরিচিত। আমাদের দেশের যুদ্ধ যারা করেছে, বেঙ্গল রেজিমেন্ট, তাদের লোগো আছে বাঘ। আমাদের জাতীয় পশু বাঘ। এই বাঘ যদি হারিয়ে যায়, সারা দেশে বাঘ ছিল, মাত্র 125টা বাঘ হারিয়ে যেতে 25 দিনও লাগবে না। আমরা কখনোই চাইবো না যে বাঘ হারিয়ে যাক, বাঘ বেঁচে থাক এবং বিস্তৃতি লাভ করুক। আমাদের সময় যেহেতু একদমই শেষ পর্যায়ে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে স্যার। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।